জনগণের রিজেক্ট করার অধিকার কেড়ে নেওয়া হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের কোনো জায়গায় আসলে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার ফিটনেস নাই। এই জন্য তারা কোনোভাবে সারা দেশের সমন্বিত ভোট একটা শতকরা করে তারা সংসদে যেতে চায়। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সক্ষমতা তাদের নাই, তাই তারা সমন্বিত একটা গড়কে সামনে এনে এটা করতে চায়। কয়েক বছর ধরে এটা আলোচনা করতেছি, অনেকের সাথে আলোচনা করছি। এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত ছোট। এই প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে বিএনপি এবং আওয়ামী লীগ। তারা কিন্তু এটা কখনোই এটা বলে পদ্ধতিটা বেশ জটিল। তবে এই পদ্ধতি পিআর পদ্ধতি নির্বাচন সংখ্যা পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছোট দলগুলো চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, পাশাপাশি বড় দল বিএনপি চাচ্ছে যে এটা হবে না, কারণ বাংলাদেশের ইতিহাসে এমনটা নেই। অবশ্যই পিআর পদ্ধতি নিয়ে আপনাদেরকে নতুন তথ্য দিব, আসলে মূলত এই পিআর পদ্ধতি কেন প্রয়োজন। এর আগে পিআর পদ্ধতি নিয়ে কিছু ভ্রান্ত কথা বলেছেন, আমি বলবো তারেক ভাই, তারা তো আমি শুনেছি, আপনাদেরকে শোনাই যে এই লোক হঠাৎ করে আসলে কেন এত ইসলাম বিদ্বেষী বা ইসলামিক দলগুলোর বিরুদ্ধে হয়ে বিএনপির প্রতি ঝুঁকে গেল, তার কিছু বিশ্লেষণ এবং তিনি কিছু যুক্তি দিয়েছেন, এবং পিআর পদ্ধতিতে প্রয়োজন সে বিষয়েও কিছু যুক্তি আপনাদেরকে শোনাবো। আপনারা ভিডিও থেকে বুঝতে পারবেন যে পিআর পদ্ধতি কি এবং পিআর পদ্ধতি কি আসলে বাংলাদেশের রাজনীতিতে প্রয়োজন কিনা। তারা সংসদে যেতে চায়। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সক্ষমতা তাদের নাই, তাই তারা সমন্বিত একটা গড়কে সামনে এনে এটা করতে চায়। তো পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় সবচেয়ে বেশি এই মুহূর্তে লাভবান হবে আওয়ামী লীগ নামের দলটি। ধরেন আওয়ামী লীগ যদি 15% ভোট পায় বা 20% ভোট পায়, মোটামুটি 60 জন এমপি তাদের ভাগে পড়বে। কিন্তু পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা হয়তো বা একজন এমপিও বের করে নিয়ে আসতে পারবে না। তো তাদের সবচেয়ে বেশি লাভ হচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে। আর আপনি একটা কথা বলেছেন, 4 ভাগে যতগুলো ভোট পড়বে, 4 ভাগে মানে যেই দলের ভাগে যতগুলো ভোট পড়বে সেই দল ততগুলো আসন পাবে। আপনি কিন্তু একটা দলের স্বার্থ দেখছেন, যে দলের ভাগে কতটুকু সে আম কুড়াইলো। এখানে কিন্তু জনগণের স্বার্থ কিন্তু নাই। জনগণই তো ভোট যে দিবে হ্যাঁ, একটা দলকে, জনগণ ভোট জনগণ দেবে। ভোট দিবে। আমি বিষয়টা বলছি। হুম পিআর পদ্ধতিতে ধরেন একটা পার্টির নাম হলো হিজিবিজি পার্টি। হুম এই হিজিবিজি পার্টি আপনার 2% ভোট পেয়েছে, সেই অনুযায়ী তারা ধরেন 6 জন সংসদ সদস্য পাবে। 2% ভোট পেলে যে একটা নিয়ম তো অবশ্যই সেখানে হবে, যে কে কত হ্যাঁ, পার্সেন্ট, ন্যূনতম এত পার্সেন্ট পেলে তো তার কোনো তাদের ওই দাবির কোনো ভিত্তিই থাকবে না। একটা পর্যায় পর্যন্ত সেখানে নিয়ম করা হবে। কিন্তু হ্যাঁ, আপনি কি মনে করেন না যে জনগণ আসলে অনেক সময় দেখা গেছে যে অনেক জায়গায় এমন একজন প্রার্থী দেয়া আছে যে মূল দলের প্রতি তাদের কোনো, বা ওই প্রার্থীর প্রতি তাদের কোনো ভালোবাসাই নাই, কিন্তু আমি দলকে যেহেতু সেটাই ভালোবাসে হ্যাঁ, সেজন্য আমি দেখা পুরা যাচ্ছে ওই বিষয়টাই প্রার্থীকে। হ্যাঁ, আমি পুরা বিষয়টাই বলছি। ধরেন হিজিবিজি নামে একটা পার্টি আছে, এই হিজিবিজি পার্টি 2% ভোট পেয়েছে, হিসেব অনুযায়ী 6 জন এমপি পাবে। তো হুম তাদের কোনো এমপি, ধরেন সেই এমপি নোয়াখালী থেকে নির্বাচিত, তাকে আসনে হলো এমপি হলো নোয়াখালী থেকে, কিন্তু সেখানে যাই দেখা যাচ্ছে যে সে 2 লাখ ভোটের মধ্যে মাত্র পাঁচ হুম হাজার ভোট পেয়েছিল। এখন 2 লাখ হুম ভোটের মধ্যে 5,000 ভোট পেয়ে হিজিবিজি পার্টির একজন নেতা সে হুম এমপি হয়ে যাচ্ছে। এখন হুম ওই এলাকায় ওই হিজিবিজি পার্টির যে 2,000 ভোট পেয়ে এমপি হলো, 5,000 ভোট পেয়ে এমপি হলো, ওইখানে আরেকজন প্রার্থী ছিল যে 1,95,000 ভোট পেয়েছিল, সে কিন্তু এমপি হতে পারবে না। হুম তাহলে জনগণ যাকে জনপ্রতিনিধি হিসেবে 1,95,000 ভোট দিল, সেই লোককে জনগণ তাদের নেতা হিসেবে পাইলো না। ওই হিজিবিজি পার্টি সারা দেশের 2% ভোটের রেশিও অনুযায়ী হিজিবিজি পার্টি নোয়াখালী একটা আসন থেকে এমপি হয়ে গেল। হুম তাহলে ওই লোক ওই যে 5,000 ভোট পেয়ে ওই হিজিবিজি পার্টির নেতা 1,95,000 ভোট পাওয়া লোকের সঙ্গে ওই জায়গায় গিয়ে রাজনীতি করবে কিভাবে? সে সমাজ কন্ট্রোল করবে কিভাবে? অর্থাৎ এই পিআর পদ্ধতিদের মাধ্যমে কিছু দলের ভাগ্যে সংসদে যাওয়ার সুযোগ হয়, কিন্তু জনগণের
জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যাওয়ার সুযোগ হয় না। এটা এখানে শুধুমাত্র দলের লাভ দেখা হচ্ছে। এবং এই এই পদ্ধতি হিসেবে ধরেন একটা বড় দল, সে ভোট পাইছে 40%। এই 40% যে ভোট পাইলো, এরপরে ওই দলের সভাপতি সাধারণ সম্পাদক বলবে, আইসো, তোমাদের কে কত টাকা দিতে পারবা, আইসো, তোমাদেরকে আমরা একটা করে আসন দিচ্ছি। কারণ হুম ওইতে তো ফলাফলের পাইয়ে গেছে। এখন এখন এটার হুম ভাগ্য নির্ধারণ করবে দলের সভাপতি সাধারণ সম্পাদক। দলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই অ মানে অসম্ভব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাবে এই পিআর পদ্ধতির মাধ্যমে আসন কেনা বেচা করে। এবং দেখেন, পিআর পদ্ধতিতে একজন খারাপ একজন খারাপ প্রার্থী, তাকে জনগণের বয়কট করার সুযোগ নাই। জনগণ তাকে ইচ্ছা করলে বয়কট করতে পারবে না। যদি ওই পার্টি, ওই যে 2% ভোট পাইছে, এখন সে তাকে, নোয়াখালীর মানুষ তাকে ভাগ্য হিসেবে বরণ করে নিতে বাধ্য। এখন এই যে যে খারাপ মানুষকে ত্যাগ করার সুযোগ পাচ্ছে না, জনগণকে তাহলে বঞ্চিত করা হচ্ছে না। হুম একটা এখন যে জনপ্রতিনিধি নির্বাচনের অধ্যাদেশ আছে, সেই অনুযায়ী জনগণ যেই লোকটাকে ভালো লাগবে তাকে নির্বাচিত করবে। এখন ধরেন বিএনপি বা হিজিবিজি পার্টি 300 আসনে নমিনেশন দিয়েছে। তো অথবা বিএনপি দিয়েছে, বিএনপির কোনো একটা আসনে বিএনপি কি করলো, একটা খারাপ লোককে দিল, মাদকাসক্ত লোককে নমিনেশন দিল। হুম বর্তমান পদ্ধতিতে জনগণ চাইলে ওই আসনে ওই লোককে বয়কট করতে পারে। বিএনপি হুম ক্ষমতা যাবে, হুম কিন্তু ওই খারাপ লোকটা সংসদে যাবে না। এবং বিএনপি খারাপ লোককে নমিনেশন দেওয়ার কারণে ওই ওই জায়গায় ওই জায়গায় সে মার খেয়ে যাচ্ছে। কিন্তু পিআর পদ্ধতিতে এই যে যেই সকল দল আপনার হলো অল্প অল্প করে ভোট পাবে, অথবা বড় দলে যে বেশি ভোট পাবে, তারা এখানে ব্যাপক একটা আসন কেনা বেচা হওয়া এবং এখানে টাকার প্রচুর একটা প্রতিযোগিতা চলবে। বাস্তবে দেখা যাচ্ছে যে এখানে, এবং শুধু তাই না, এই যে পিআর পদ্ধতিতে যেই বর্তমান লোকটা, পদ্ধতিতে কি কেনাবেচার সুযোগ থাকছে না? না না, আপনার তো এমনিতে নমিনেশন দেওয়ার সময় তো গিভ অ্যান্ড টেক হয়ই। কিন্তু হুম যখন আপনি পিআর পদ্ধতিতে যাবেন, সেই পদ্ধতিতে হুম একটা দল যখন 60টা আসন পেয়ে যাবে, তখন ওই হুম 60টা আসন তো সবচেয়ে বেশি দরদাতাকে সে ওখান থেকে দিয়ে দেওয়া শুরু করবে। হুম তাই না? এবং এটা এটা তো আর তখন হার জিত না, এটা কনফার্ম সে আসনটাই কিনতেছে। কিন্তু আগে এখনকার সিস্টেমে সে হারতেও পারে। আচ্ছা, কিন্তু এখানে ঠিক কি আছে। আরেকটা জিনিস হয় না? ধরুন, একটা দল যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তার ভাগে 10টা পড়লো, সংসদ সদস্য পড়লো, তখন কিন্তু সে দলের মান সম্মান রাখবার জন্য, দলের মর্যাদা রাখবার জন্য সে কিন্তু ওই এলাকায় টাকায় কেনা যে কোনো কাউকে আহ ভোট দিয়ে, মানে ইচ্ছা না হলেও ভোট দিয়ে পাঠানোর চেয়েও এইটাই তো। দলের উপর দায় আ- করে। একটু বলি, আমি বুঝাতে চাই, হ্যাঁ, এই দল কিন্তু তখন আরো বেশি দায়িত্বশীল হয়ে যাবে যে আমি যোগ্য মানুষ ছাড়া কাউকে আনবো না। কথার কথা বলতেছি, আপনি যে আমি খুব যোগ্য ভালো যারা বলেছেন। তাদেরকে ভাগ করে আনবো, হ্যাঁ, তারা হতে পারে হ্যাঁ। নীলফামারীর, হতে পারে আপনি বগুড়ার, হতে পারে আপনি দেখেন, বরিশালের। কিন্তু এই ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু আপনার বাধ্য মানুষ, যে চোর হোক বাটপার যাকেই দিয়েছে আমার দল থেকে, আমি তাকে ভোট দিতে হচ্ছে। ব্যাপারটা কি এরকম কিনা? হ্যাঁ, হ্যাঁ, আপনি খুব ভালো বলেছেন। ভালো বলেছেন যে দলের উপর একটা দায় চলে আসে। আপনি জনগণের হাতে ক্ষমতা, কাউকে পছন্দ করা অপছন্দ করা সেটা কাইরে নিয়া জনগণ, দলের বিবেকের উপর ছেড়ে দিচ্ছেন যে দলের একটা দায়বদ্ধতা আছে ভালো প্রার্থীকে দেওয়ার। দলের তো এখনো দায়বদ্ধতা আছে ভালো প্রার্থীকে দেওয়ার, তাই না? কিন্তু আপনি একমাত্র দলের উপরই ছেড়ে দিবেন, এটা তো হইলো না। হুম জনগণের রিজেক্ট করার অধিকার কেড়ে নেওয়া হবে এই পিআর পদ্ধতির মাধ্যমে। হুম হুম। আচ্ছা, ঠিক আছে, তার মানে আপনার পিয়ার পদ্ধতির ব্যাপারে আপনার এই আপনি আমাকে অবস্থানটা। আরেকটা প্রশ্ন করেছিলেন কি বিষয়ে? আরেকটা প্রশ্ন করেছি হলো যে বর্তমান সরকারের বিষয়, ব্যাপারে আপনার বর্তমান সরকারের যে অবস্থা দেখতে পাচ্ছি, আসলে সুষ্ঠু পরিবেশে নির্বাচন, যদি নির্বাচন যেভাবেই হোক, এভাবেই হোক আর ওভাবে হোক, আর পিয়ার পদ্ধতি নির্বাচন হলে হয়তো এই ঝুঁকিপূর্ণ যে অবস্থাটা, এটা হয়তো নির্বাচন কমিশনের ওরকম ভাবে পোহাতে হবে না বর্তমানে যেভাবে পোহাতে হচ্ছে। আর যদি বর্তমান অবস্থাতেই নির্বাচনটা হয়, তাহলে কিন্তু আগের পরিস্থিতিতে নির্বাচনটা হবে। এই পরিস্থিতিকে বর্তমান প্রশাসন সামলানোর মতো সেই সক্ষমতা আছে বলে কি মনে করেন কিনা? আচ্ছা, প্রথমত আমাদের এখন যে সরকার আছে, এই সরকার অপেক্ষাকৃত একটা দুর্বল সরকার। এই দুর্বলতার পিছনে অনেকগুলো কারণ আছে। আমাদের কিছু ইউটিউবার অ্যাক্টিভিস্ট, তারা কৃত্রিম ভাবে তাদের ভিডিও বানিয়ে বানিয়ে আপনার হলো সেনাবাহিনীর সাথে সরকারের সম্পর্ক খারাপ বানিয়ে ফেলেছে। এবং তারা এখানে আপনার হলো শৃঙ্খলা আনার পরিবর্তে মবের শাসন তৈরি করার একটা কালচার ডেভেলপ করেছে। এছাড়া যদি সরকার এবং সেনাবাহিনী
যুগপৎভাবে কাজ করে এবং রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে, তাহলে এই নির্বাচন হতে যাচ্ছে দেশের সর্বশ্রেষ্ঠ নির্বাচন। দেশের হুম সর্বশ্রেষ্ঠ নির্বাচন, কারণ এইখানে আপনার হলো প্রচলিত রাজনৈতিক দলের বাইরে দেখবেন যে এবার প্রচুর পরিমাণে ভালো ভালো স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে আসবে এবং তারা জয়ী হবে। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর বাহিরেও অনেক মানুষ সুযোগ পাবে এবার এবার রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য। আরেকটা প্রশ্ন করেছিলেন হলো ভারতের বিষয়ে। ঠিক আছে। হুম হুম ভারতের বিষয়ে আপনার হলো দেখেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো না ভারতকে ডেকে নিয়ে আসে, ভারত নিজে নিজে আসে না। হ্যাঁ, ভারত হুম নিজে নিজে আসে না, রাজনৈতিক দলগুলো আগ বাড়িয়ে ভারতের কাছে গিয়ে ধর্ণা দেয়। এইরকম একটা অবস্থা। যেমন জামাতে ইসলাম 28 আগস্ট কি বলল? যে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, 1 নাম্বার প্রশ্ন। হুম ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। আবার বলল ভারতের সঙ্গে তাদের শত্রুতা নাই। এবং হুম আরেকটা কথা বলেছে 28 আগস্ট, এটা সংবাদ সম্মেলন করে বলেছে ডক্টর শফিকুর রহমান, যে ভারতের কাছে তারা সাহায্য চায়। হুম বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত ক্ষমতায় যাওয়ার জন্য এইটা বলার সাহস করেনি, নট ইভেন আওয়ামী লীগ, যে ভারতের কাছে সাহায্য চাই। ওপেনলি সংবাদ সম্মেলন করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কোনোদিন বলেনি ভারতের কাছে সাহায্য চাই, ভারতের সাথে বন্ধুত্ব চাই। এই যে এই ধরনের কথা যদি বলেন তাহলে তো ভারত আগায় আসবেই। গতকালকে ভারতের গণমাধ্যমগুলোতে যখন নিউজ হলো যে ভারত সব ধরনের আলোচনা করতে বসতে চায়, তার আগের দিনে কি নিউজ হয়েছে শুনেন। তার আগের দিনে নিউজ হয়েছে যে ভারত পানি চুক্তি নতুন করে দেখতে চায়। তার মানে 35,000 কিউসেক সম্ভবত পানি এখানে আসে বাংলাদেশে, ওইটা তারা দেবে না। তারা বলতেছে তারা এটা 20 বা 25 কিউসেক দেবে, এই জন্য আলোচনা করতে চাই। আবার পরবর্তী দিন বলল ভারত সব ধরনের আলোচনা করতে চায়। এবং তার আগে আবার দেখেন একটা ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে মিটিং করছে। এখন দেখা যাচ্ছে কি জানেন, যে ভারতের কেন্দ্রীয় সরকারকে বাইপাস করে মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়। দেখেন এদের না এক এক দিকে এক এক রকম তৎপরতা, কিন্তু বাস্তবে কোনোটাই বাংলাদেশের পক্ষে তৎপরতা না। আমরা যদি এই বিষয়গুলো যদি খেয়াল না করি, ভারতের কেউ আসলে গদগদ হয়ে বিএনপি যাবে, জামাত যাবে, এই যে একটা প্রতিযোগিতা, এনসিপির সদস্য 7 জন বিক্রম মিস্ত্রির সঙ্গে গিয়ে মিটিং করছে। কেন মিটিং করতে হবে? হুম আমরা এদেরকে ডেকে নিয়ে আসতেছি, আমরা নির্লজ্জ, তাই আমরা হুম ভারতকে ডেকে নিয়ে আসি এবং ভারতকে নিজেরাই হস্তক্ষেপ করার সুযোগ দিয়েছি। এটাই আমাদের সার্বভৌমত্বের একটা সংকট। আজকে আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াই, আমরাই যদি বলি, দেখেন এই যে হুম নেপাল থেকে ভুটান থেকে বাংলাদেশের মালামাল এখানে বাংলাদেশে যাওয়া আসি করে, বাংলাদেশ পাঠায়, বাংলাদেশে আসে। দেখেন এই জায়গাতে, এইটা আগে কি হতো জানেন? ভারতের ট্রাক নেপাল থেকে মাল নিত, সেই মালটা বাংলাদেশে আসতো। তারপর পরবর্তীতে কি হলো, সিদ্ধান্ত হলো যে ভারতের ট্রাক না, আমরা বাংলাদেশের অথবা ভুটানের ট্রাক বা নেপালের ট্রাকটা আমরাই ব্যবহার করব। এরপর হুম থেকে ভারতের ট্রাক ব্যবহার করা বন্ধ হয়ে গেল। আমরা সাহস করে বন্ধ করছি, তাই এটা বন্ধ হয়েছে। এবং এর পরবর্তীতে ভারতের ট্রাক চালকরা মিছিল করতেছে যে হলো আমাদের ট্রাক তোমরা নেও, না হলে আমরা না খেয়ে আছি। তো আমাদের কথা হলো যে একটা সার্বভৌম দেশ হিসেবে আমরা ভারতকে টাইট দেব, নাকি ভারতকে মানে কোলের ভিতরে নিয়ে আইসা নিজেরাই পরাধীন হয়ে যাব? আমাদের কারণে ভারত এই সুযোগগুলো পাচ্ছে এবং আমাদের রাজনৈতিক দলগুলো এই নতজানু পলিসি, তাদের হীনমন্যতা এবং তাদের দাস দাস হওয়ার একটা যে প্রবণতা ক্ষমতার হুম জন্য, এটাই আমাদের জন্য লজ্জার বিষয়। জি, দাস প্রবণতার এই লজ্জার বিষয়ে আমরা এখনো অনুভব করছি। আপনাকে ধন্যবাদ। প্রতিযোগিতা করছে কে কার চেয়ে আগে ভারতকে এটা গিয়ে আপনি দৌড়ে গিয়ে জানেন কোলে কিনা, বা নিতে পারে। ভারত ভারত যে ইতিমধ্যে অনেকগুলি ব্যবস্থা নিয়েছে আমাদের বিরুদ্ধে। বলেন। গতকাল তো আমরা দেখেছি যে ভারতে আহ, আমাদের দেশ থেকে যে জুট এবং সুতার পণ্য যেটা আগে নিত হ্যাঁ, বাংলাদেশ হ্যাঁ। থেকে, সেটাকে তারা বন্ধ করেছে নেওয়া, স্থলপথে তারা সেখানে আর নেবে না। পাশাপাশি বাংলাদেশে ভারত থেকে অবৈধভাবে ইলিগালি বাংলাভাষী মুসলিম যারা পশ্চিমবঙ্গের নাগরিক। তবে এই পদ্ধতিতে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন হয় ভোটারদের, সেখানে আপনার অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন ভোট নষ্ট হয়। এখানে তারেক সাহেব যেটা বলছেন, এটা ভেরি সিম্পল ভার্সন বলছেন। অ্যাকচুয়ালি একটা ভার্সন আছে যে আপনার ক্লোজড পদ্ধতি, ওপেন পদ্ধতি, ক্লোজড পদ্ধতি। এখানে আপনার এই ক্যান্ডিডেটদের প্যানেল দিতে হয়। আপনি মনে করেন 300 সিট আছে, এই 300 সিটের 300 ক্যান্ডিডেটের আপনি নাম দিবেন। অথবা ইচ্ছে করলে আপনি মনে করেন যদি 300 সিট না দিয়ে আপনি 50টা সিটের নাম দিলেন। সেখানে আপনার এই পার্টি যত পার্সেন্ট ভোট পাবে ঠিক হুম পার্সেন্ট সিট পাবে। একটা কাট অফ পয়েন্ট আছে। কাট অফ পয়েন্ট মানে
1%-এর নিচে পাইলে আপনি কোনো সিট পাচ্ছেন না, আপনার ওই আপনি সংসদ পাচ্ছেন না। যদি হুম, 1%-এর উপরে পান, পয়েন্ট এরকম একটা নিয়ম 1%, তো কোনো কোনো তৈরি দেশে হবে, রাইট। 5% হুম। থাকতেই হবে, সেখানে 1% হলে সিট পাচ্ছেন। না, আপনার প্রবলেমটা এরকম হলো, ছোট ছোট অনেক বিষয়টা পার্টি। হলো একটু যদি মঞ্জু ভাই একটু যদি বলি, যে যোগ্য মানুষকে এবং সৎ মানুষকে নির্বাচিত করতে পারার সুযোগ তৈরি হয় কিনা, সেই পদ্ধতি মানুষ চায়। মানুষ যে এই অনেক সময় আমাদের দেশে সেই মানুষ চয়েস থাকে না, দেখেন চয়েস থাকে না, অথবা যোগ্য মানুষকে বিচার বিশ্লেষণ করবার মতো সেই সক্ষমতা আমাদের অনেক ভোটার থাকে না, সুযোগও থাকে না। কারণ হলো একটা বর্তমান যে স্রোত রয়েছে, সেই স্রোতের বিপরীতে গিয়ে কেউ আসলে ওরকম ভাবে নিজের পছন্দের বিষয়টাকে বহিঃপ্রকাশ ঘটাতে পারে না একটা ভোটের মাধ্যমে। এই একটা বাস্তবতা আমাদের দেশে রয়েছে। আমি বলছি না পিয়ার পদ্ধতি ভালো, বাট একটা বিকল্প পদ্ধতি বের করা যায় কিনা, যে সঠিক মানুষকে নির্বাচিত করে সংসদে পাঠানোর কোনো সুযোগ আছে কিনা। তো পিয়ার পদ্ধতির মধ্যে তার যেটা একটা ভালো দিক, এটা হলো যে অন্তত পক্ষে ওই দলের উপরে একটা দায় পড়ে যায় যে ভালো মানুষগুলোকে নিতে পারলাম কিনা। না হলে সে যদি না পারে, ব্যর্থ হয়, তাহলে সেই দলটাকে আর পরবর্তীতে কেউ ভোট দিবে না, এরকম কোনো সুযোগ রাখার কোনো সুযোগ আছে কিনা, বা এটাকে নিয়ে চিন্তা করার সুযোগ আছে কিনা। ঠিক আছে। হুম, এইখানে আপনি দেখেন, এখানে সেটাই আছে। আপনি যখন PR পদ্ধতিতে যাবেন, ধরেন XYZ একটা দল, তার তো ক্যান্ডিডেটের নাম দিতে হবে যে কারা কারা তার প্যানেলে আছে। এখানে যদি সে যদি 3% ভোট পায়, তাহলে প্রথম 15 জন আপনার সেই আহ, আহ, সংসদ সদস্য হবেন, প্রথম 15 জন আপনি সংসদ সদস্য হবেন, right? সেই 15 জনকে যদি আপনি দেন যে খুবই গুন্ডা, খুবই আপনার টাকা বাড়ছে, এটা করছে, মানে তার মানে অত্যন্ত বাজে ক্যারেক্টার আছে না, এক একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে আছে, সেগুলো তো তার ভরাডুবি হবে। সে তো বাধ্য হবে যে তার সেই প্যানেল লিস্টে সবচেয়ে ভালো লোকগুলিকে দেওয়ার জন্য, যেটা জনগণ দেখে ভোট দিবে, সারা বাংলাদেশেই ভোট দিবে। সুতরাং হুম, এই সিস্টেমেই কেবলমাত্র ভালো লোকরা তাদের নির্বাচনে উইন করে আসার একটা সম্ভাবনার সৃষ্টি হয়। এখানে হুম, যদি খারাপ ক্যান্ডিডেট দেয়, মনে করেন 50 জন, প্রথম 100 জনই দিয়ে দিল, এমন ক্যান্ডিডেট যাদেরকে লোকে ঘৃণা করে, সেই তো পার্টিতে হুম, ভোট পাবে না। সুতরাং পার্টি বাধ্য হবে তার সবচেয়ে ভালো ক্যান্ডিডেট গুলিকে এই প্যানেলে রাখার জন্য। এই একটা একটা হুম, দিক। আর একটা দিক হচ্ছে যে আপনার এতে, যেমন ধরেন একজন বড় নেতা, সে তার এলাকায় পপুলারও আছে কিন্তু ভোট দেয় না, এই কারণে যে সেই নেতার মনে করেন অন্যদিকে কোনো রকমের আহ, বেশ নাই, অন্য কোনো অন্য অন্য সিটে তার কোনো ক্যান্ডিডেট নাই তেমন শক্তিশালী। লোকে মনে করে এ তো সরকার গঠন করতে পারবে না, এ তো MP হতে পারে কিন্তু মিনিস্টার হতে পারবে না, এ তো সরকার হবে না। সুতরাং আমি এমন ভোট দেবো যে লোকের সরকার গঠন করতে পারে। কিন্তু এই প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতিতে সারা দেশব্যাপী যে আপনার ভোট হবে একটা ছোট ছোট পার্টি। আপনার মনে করেন এই যে যারা ইসলামী আন্দোলন, তাদের তো সারা বাংলাদেশেই আছে, তা তো 5% ভোট পাইতে পারে, কিন্তু কোনো জায়গায় দেখবেন না যে তাদের অনেক ভোট আছে যেখানে আসতে পারে। এই যে ভোটগুলি মনে করেন 5% ভোট, কিন্তু কোনো জায়গায় তার এমন কোনো ভোটার সঙ্গতি নাই যে তার একটা ক্যান্ডিডেট উইন করে আসবে, তাহলে 5% ভোটের তো রিপ্রেজেন্টেশন হচ্ছে না। 100% ভোটারের রিপ্রেজেন্টেশন হইতে হলে প্রপোর্শনাল নির্বাচন, এই সকল ভোটারের অলমোস্ট অল ভোটারের রিপ্রেজেন্টেশন একমাত্র প্রপোর্শনাল নির্বাচন হতে পারে। তো এইখানে এতগুলি জটিলতা আছে যে জিওগ্রাফিক্যাল সাথে আপনার লিঙ্ক করা, সেই লিঙ্ক করাটা একটু কঠিন হয়ে যায়। যেটা তারেক সাহেব বললেন যে একজন লোক ভোট পাইছে, 1% 3টা সিট পাইছে, কিন্তু আর একজন যেখান থেকে সে উইন করলো সেইখানে হয়তো 1,95,000-ই আছে। এখানে বাস্তবতা হচ্ছে কি, যারা মেজরিটি আপনি ধরে নেন পার্টি বি মেজরিটি এই ভোট পেয়েছে, 40% ভোট পেয়েছে, অর্থাৎ 140টা। তাদের প্রিরোগেটিভ, তাদের রাইট হচ্ছে যে 140 জন ক্যান্ডিডেটের যেখানে যেখানে সে প্রেফারেন্স দিছে সেই সিটগুলিতে সে নিয়ে নেবে। 140টা সিট ব্লক হয়ে গেছে কিন্তু। তারপরে আর একটা পার্টি আসুক, ধরেন এই সি পার্টি পাইছে আপনার 30%, 90টা সিট। ওই যে বাকি সিটগুলোর মধ্যে সে তাহলে 90টা নিয়ে নেবে। এইভাবে যারা আপনার কম পাবে তাদের খুব একটা চয়েস থাকবে না, তখন তারা পাবে আপনার যেখানে যে রিঙ্কি করা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি ওভারঅল দেখেন, এখানে সকল ভোটের রিপ্রেজেন্টেশন সংসদে হচ্ছে, এবং এখানে ক্যান্ডিডেটরা এইখানে
পার্টি তার ভালো ক্যান্ডিডেট দিতে বাধ্য হবে, কারণ সিস্টেম যদি আপনি যান। আর ওপেন সিস্টেম হলো কি, আর ইচ্ছে করলে তারা যে কোনো ক্যান্ডিডেট এনে দিতে পারবে, টাকার বিনিময়ে এনে দিতে পারবে। এখানে যে লোক মনে করেন যে পার্টি 5% ভোট পেয়েছে, 15টা সিট পাবে, তার মনে করেন 14 নম্বর ক্যান্ডিডেট আপনি তো চেঞ্জ করতে পারবেন না, মৃত্যু ছাড়া অন্য কিছু মানে অন্য কোনো সমস্যা ছাড়া বা অসুস্থতা ছাড়া তাকে আপনি আনতে পারেন। আনলেও আপনার নিচের থেকে আপনার 16 ক্যান্ডিডেট আসতে পারেন, ইউ উইল মুভ দেম আপ। সুতরাং এই পদ্ধতি হইতেছে থাকবে না, এখানে বলতে পারবে না আপনার যে এখানে ইলেকশনের বাণিজ্য করতে পারবে না। এখানে তার আসতেই হবে ভালো, তার আসতে হবে ভালো আপনার কি বলে ভালো ক্যান্ডিডেট গুলো দিতে হবে, যাদেরকে সারা বাংলাদেশ চিনে, যারা অনেস্ট, যারা নীতিবান। সেসব ক্যান্ডিডেট যদি না দেয় তাহলে তো ভরাডুবি হয়ে যাবে। আচ্ছা, আমি এইসব ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে দিলে আরো ভালো হইতো, কিন্তু সেটা খুব মানে ঠিক হইতো না, হয়তো তারা আহত হতেন। এ ধরনের কাহিনী আমি তো বলতে পারি, আওয়ামী লীগের বিএনপির কারে কারে দিলে ভোট দিবে। এটি আমার এই বলার। হুম, জি জি। তার মানে জি, আপনি মনে করেন যে আচ্ছা, ভালো। সাগর ভাই, হুম মানে স্যার পিয়ার পদ্ধতিকে মানে ডিসকাস করছে, এটা খুব ভালো হচ্ছে, কারণ আমি এক ধরনের ডিসকাশন করেছি হুম এবং অনেক কিছু বের হয়ে আসছে, এ পার্টি, বি পার্টি, সি পার্টি। হুম হুম। আমার এখানে বিষয় হচ্ছে যে 1% ভোটেরও রিপ্রেজেন্টেশন চাচ্ছেন বা 2% ভোটের রিপ্রেজেন্টেশন না না চাচ্ছেন। না 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 না, তার কারণে হয়তো এমনও হতে পারে, যেমন আমরা যে আছে না যে তার ক্যান্ডিডেসি বাজেয়াপ্ত হয়ে যায়, এখানে তো একটা হ্যাঁ, সিস্টেম আমি থাকে আমি যে হ্যাঁ, আমি সেটাই 10 ভাগ বলছি। পর্যন্ত যাদের হবে বা 5 ভাগ পর্যন্ত যারা, তারা কোনো প্রার্থীতেই পাবে না, কোনো আসনই পাবে না, হ্যাঁ, এরকম না, সিস্টেমে তো আসতে আমি হবে। তো আমি তো সেটাই বলছি। ধরেন একটা দলের কোনো প্রার্থী কোনো হুম আসনে ওই যে জামানত বাজেয়াপ্ত হতে যে মানে যেটুকু ভোট পাওয়া দরকার সেই ভোটটা পায়নি, বাট তারা 2% ভোট পাইছে। হুম তাহলে সেখান থেকে পিয়ার পদ্ধতিতে প্রার্থী দিবে তারা কিভাবে? এক নাম্বার বিষয়। দুই হুম নাম্বার বিষয়, আমরা বলছি যে 2% ভোটেরও আমরা রিপ্রেজেন্টেশন চাই। আচ্ছা, 2% ভোটের রিপ্রেজেন্টেশন চাইতে গিয়ে একটা জেলায় ধরেন একজন লোক 80,000 ভোট পেয়েছিল, তো একটা দলের একটা পেয়েছিল, বাট ওই পিয়ার পদ্ধতিতে যারা 2% ভোট পাইছিল সেখানে গিয়ে তাদের একটা এমপি দিতে হলো। এখন আপনি দেখেন 2% রিপ্রেজেন্টেশনকে গণনা করতে গিয়ে ওই এলাকার 80% ভোটারকে আপনি আবার তাদের যে পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থী বাদ দিয়ে আপনি পিয়ার হুম। পদ্ধতিতে একটা একটা পছন্দের প্রার্থী দিয়ে দিচ্ছেন, যে ওখানে জয়ী হওয়ার যোগ্যতাই নাই। আমি আমার সমস্যাটা এখানেই, যে জনগণ তারা যাকে এটাই অপছন্দ তো করে বলছি। তাকে রিজেক্ট করার সুযোগ নাই এখানে। না, এটাই তো বলছি। না না আমি তখন কিন্তু তখন কিন্তু বিচার বিশ্লেষণের মানে একটা সামগ্রিক ভাবে একটা দলকে বিচার বিশ্লেষণের সুযোগ থাকবে সারা দেশের মানুষের। আর পাশাপাশি একটা দলের প্রতি কিন্তু সকল দায় চলে আসবে। যেমন এখন একটা অঞ্চলের মানুষ বা যারা নির্বাচিত একজন আহ যখন এমপি যখন কোনো ধরনের অন্যায় করে, তখন কিন্তু দল বলে যে এই এমপির সাথে বা ওই সাথে আমাদের দল দায়ী না, আমরা তার ব্যক্তিগত বিষয়। এটা কিন্তু বলার সুযোগ থাকবে না। মানে তখন একটু পুরো দলকেই দায় নিতে হবে, অনেক বিষয় আছে। প্লিজ আপনারা যারা ইয়ে না, কর। আমি হুম, জি জি জি। কনফিউশন। হ্যাঁ, কোনো ব্যক্তিকে আপনি ভোট দিতে পারছেন না, আপনার কোনো ব্যক্তিকে ভোট দিতে পারছেন না, আপনি ভোট দিতেছেন একটা দলকে, দলকে। একটা হ্যাঁ। দলকে ভোট দিতেছেন। সুতরাং কোনো ব্যক্তির যে জামানত মানে বাজেয়াপ্ত হইলো, এই প্রেসিডেন্সিয়াল প্রশ্ন ইলেকশন এখানে যেভাবে আসতেছে হয়, পাবলিক যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মধ্যে ভোট দেয়, ঠিক ব্যাপারটা এরকম। হুম যে ইলেকট্রাল ডিস্ট্রিক্ট আপনি এখানে বাংলাদেশকে ওয়ান ডিস্ট্রিক্ট হিসেবে গণনা করতেছেন। আবার আপনি ইচ্ছা হুম করলে এটা 8টা ডিস্ট্রিক্ট করতে পারেন, প্রত্যেকটা বিভাগের মধ্যে এটা করা যায়। এই বিষয়ে বেশ কিছুটা জটিলতা আছে, সিম্পলিফাই করা যায়। তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের ইলেকশন করলেন, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন না, এটা বিবেচনায় তারা কিন্তু আনলেন না। কারণ এই প্রপোর্শনাল নির্বাচন পদ্ধতি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইতেছে বিএনপি এবং আওয়ামী লীগ। তারা কিন্তু এটা হুম কখনোই এটা বলে। আমি কয়েক বছর ধরে এটা আলোচনা করতেছি, অনেকের সাথে আলোচনা করছি। এই বিষয়টা বাংলাদেশের জন্য অত্যন্ত ছোট, এই কারণে যে এখানে কোন দল অ্যাবসলিউট মেজরিটি পাইতে পারবে না, 50% বেশি ভোট পাবে না। আপনারা বিএনপি কোন সময় 40-45 এর বেশি ভোট পায় নাই। আবার আরেকটা জিনিস আপনি দেখেন, আরেকটা জিনিস আপনি যেমন হুম। একটা নির্বাচনের কথা বলি, ওটার একটা নির্বাচন ওটা চলছে, সেখানে আওয়ামী লীগ পাইছিল 40.13%, আর বিএনপি পাইছিল 40.97%। মানে
1%-এরও কম ডিফারেন্স। কিন্তু সিটের ডিফারেন্স কি জানেন? বিএনপি হুম 193, আওয়ামী লীগ 62। এখানে যদি আপনি ম্যানেজ করতে পারেন, আপনি যদি কায়দা করে ম্যানেজ করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন, তাহলে সিটের অনেক রকমের জটিলতা আপনার আপনাদের নিজের দিকে নিয়ে যেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে সিট এটা খুব আপনার যে কঠিন, তবে নতুন একটা পদ্ধতিকে পরিচিত করবার কোনো সুযোগ আছে না, এই কারণেই আলোচনা করছি আসলে। আমরা তো ডেফিনেটলি আমাদের আগের যে নির্বাচন পদ্ধতি সেটি নিয়েই আমরা আছি এবং সেটি হয়তো হতে যাচ্ছে, কিন্তু আমাদের যে কঠিন অবস্থা দেশের বিগত সময়ে গেছে নির্বাচন কেন্দ্রিক, সেই কঠিন অবস্থা থেকে আমরা আসলে কোনোভাবে বিকল্প কোনো পদ্ধতিতে আরেকটু ভালো জায়গায় যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, সেখানেই আমাদের যত উদ্বেগের জায়গা। এমন না, এমন কোনো পদ্ধতি না যে এটা এই 6 মাসের মধ্যে মানুষকে ট্রেনিং না দিয়ে করা যাবে না। এটা ডেফিনেটলি করা যায়, কিন্তু এখানে এই হইতে হবে যে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে, কারণ অ্যাবসলিউট মেজরিটি কোনোভাবেই পাবে না। সুতরাং আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হবে, তারাও কিন্তু একদিন তো ইলেকশনে আসবে। সুতরাং তারাও আমরা কি এখানে আমরা দল আমরা কি কোনো দল বিশেষের ক্ষতির বিষয়ে চিন্তা করে কি আমাদের আসলে এগুলি করা উচিত হবে? আমাদের ডেফিনেটলি জনগণ কিভাবে উপকৃত হবে সেদিকে চিন্তা করতে হবে। এই দুই হ্যাঁ, দল absolute majority ডেফিনেটলি নিয়ে, এটা এটা এই তো দুই ঠিক। দল ক্ষতিগ্রস্ত হলেও দল গঠন করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে বিএনপি, এতে কোনো সন্দেহ নেই। মানে এভাবেও যদি হয় তো। অসুবিধা না। হ্যাঁ, অ্যাবসলিউট মেজরিটি আপনি এনশিওর করতে পারতেন না। অ্যাবসলিউট মেজরিটি দিয়েই তো এরা 12টা বাজায় দেয়, সংবিধানের 12টা বাজায়, এক্স্যাক্টলি রাষ্ট্রের এক্স্যাক্টলি। 12টা বাজায়, দুই দলই। হুম হুম আর আর যদি আপনার ছোট ছোট দলের নেতারা হুম তারা যদি সংসদে যেতে পারে, হুম ফুটতে দেন, আপনার 2% ভোট, ভোট কিন্তু অনেক ভোট সারা বাংলাদেশ ব্যাপী। সেই লোকগুলি রিপ্রেজেন্টেশন যদি 6টা এমপি করে, অসুবিধা কি? এবং এখানে হুম যে জটিলতা আছে, আপনার হুম সিস্টেমে ঠিক করতে হবে। আপনি কি ওপেন লিস্ট সিস্টেমে যাবেন না ক্লোজ হুম লিস্ট সিস্টেমে যাবেন? আপনি কি ওয়ার্ড ডিস্ট্রিক্ট হিসাবে বাংলাদেশকে গণ্য করবেন, না আপনার 8টা ডিস্ট্রিক্ট হিসেবে গণ্য করবেন, না 16টা ডিস্ট্রিক্ট হিসেবে গণ্য করা? এইখানে এই পদ্ধতিগুলি আলোচনা দরকার ছিল, সেমিনার হওয়া উচিত ছিল, এবং গভীরভাবে ডিসকাস করা উচিত ছিল। যদি গভীরভাবে আপনারা ডিসকাস করতেন, তাহলে কিন্তু এতদিনে এটা বেরিয়ে আসতে পারতো। এবং আমরা সবাই অনেক আগে থেকে বলতেছি, কিন্তু আলোচনা হয় নাই, ঘোড়ার ঘাস কাটা হয়েছে। এখানে আপনার এই যে নানাবিধ এই করে আসল আসল যে বিভিন্ন এলাকা থেকে তাদের প্রতিনিধিদেরকে ঢাকায় এনে এক জায়গায় করিয়ে একটা বড় জমায়েত দেখিয়েছে, সেখানে বিভিন্ন দলের মানুষকে ডেকেছে এবং সেটাকে কেন্দ্র করে অনেকে জোটের কথা বলছে, জোট হবে, এই জোট হবে, ওই জোট হবে। আমার অবজারভেশন আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে এই ধরনের জোট হবে না। নির্বাচনের জায়গাটি সুস্পষ্ট হওয়াতেই অস্বস্তি তৈরি হয়েছে যারা নির্বাচিত হতে পারবে না তাদের মধ্যে। হুম যতক্ষণ এটা নিশ্চিত ছিল না, ততক্ষণ পর্যন্ত যে যার মতো করে বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য, নিয়োগ দেওয়া, আমার পক্ষের লোক এই পিপি বানাবে, এপিপি বানাবে, হুম তারপরে প্রসিকিউটর বানাবে, এরকম বিভিন্ন দলের লোক বিভিন্ন জায়গায় ভাগ নিয়ে নিয়ে বসে আছে। হুম নির্বাচন ছাড়াই যদি এইরকম এনজয় করা যায়, তাহলে নির্বাচন প্রয়োজন কেন? এইরকম জায়গা থেকে যারা এই নির্বাচন হইলে যাদের এই আপনার হলো বাই চান্সে আম কুড়ানোর রাজনীতি মাধ্যমে যারা বেনিফিট হয়েছিল, তাদের ভাগটা নির্বাচিত নির্বাচনের মাধ্যমে কাট আউট হয়ে যাবে, এটা তারা দুশ্চিন্তায় আছে। সে জায়গা থেকে অনেকে নির্বাচন তাড়াতাড়ি চায় না। আর পিয়ার পদ্ধতিতে আমাদের আরেকজন ভাই এখানে কথা বললো, আমাকেই প্রশ্ন করছে, আমি বলি যে এই যে প্রত্যেকটা এলাকার মানুষ, তারা একজন মানুষকে তাদের এলাকার অভিভাবক ভাবে বা অভিভাবক বানাবে। আপনি উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ বিভিন্ন ভাবে বিভিন্ন পদে পদে নির্বাচনের মাধ্যমে আসবে, বাট একজন এমপি তার নিজ এলাকার প্রতিনিধি। অনেকে সুন্দর করে বলে যে এমপিদের কাজ তো এলাকার উন্নয়ন না, তাদের কাজ হুম হলো নিয়ম বানানো, আইন বানানো। বিষয়টা যত সহজে বলে এত সহজে না। ঠিক আছে, অবশ্যই এমপিদের দায় আছে এলাকায়, এলাকার পলিসি ডেভেলপমেন্ট, তারপরে হলো এলাকার মানুষের ভাগ্য নিয়ে কার্যক্রম, বিভিন্ন বিষয়ে পলিসি নির্ধারণ করা, এগুলো এমপিদের দায়বদ্ধতা আছে। এগুলো মুখ দিয়ে উড়াই দিলেন যে এমপিদের কাজ হলো এই উন্নয়ন না, এগুলো বললেই হয়ে যায় না। জনগণের মনের যে তৃষ্ণা, তার নিজস্ব প্রতিনিধিকে সে তার মতো করে নির্বাচিত করবে, সবাই মিলে কাজ করবে, ওয়ার্ক আউট করবে, এগুলো কেড়ে নিয়ে রাজনৈতিক দলগুলো কি করতে চায়? তারা তাদের ভাগ্যের উন্নয়নের জন্য, তাদের লাভের জন্য জনগণের জনপ্রতিনিধি বানানোর অধিকার কেড়ে নেবে। এইটা জনগণ যখন পুরোপুরি ভাবে বুঝতে পারবে, জনগণ নিজেরাই প্রতিহত করবে। এটাই হলো বিষয়। ঠিক আছে। জি জি, আপনার আর কোনো কিছু বলবার আছে কিনা এই বিষয়টাতে?
আহ, জি, আরেকটা বিষয় বলার আছে, সেটা হলো যে আজকে আপনার হলো একটি ইসলামিক দলের প্রোগ্রাম হয়েছে। এই ইসলামিক দলের প্রোগ্রামটি অবশ্যই আলোচনার গুরুত্ব রাখে। ইসলামী আন্দোলন, তারা সারা দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের প্রতিনিধিদেরকে ঢাকায় এনে এক জায়গায় করিয়ে একটা বড় জমায়েত দেখিয়েছে, সেখানে বিভিন্ন দলের মানুষকে ডেকেছে, ঠিক আছে। এবং সেটাকে কেন্দ্র করে অনেকে জোটের কথা বলছে, জোট হবে, এই জোট হবে, ওই জোট হবে। আপনার হলো বাস্তবতা হলো, আমার অবজারভেশন আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে, এই ধরনের জোট হবে না। হুম। এ ধরনের জোট কেন হবে না? আমি মনে করি জামাতি ইসলামের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল জোটবদ্ধ হবে না। হুম। এটা ঐতিহাসিক কারণে হবে। এটা আওয়ামী লীগ সাহস করে তাদেরকে সঙ্গে নিয়েছিল, এটা আওয়ামী লীগের হিম্মত ছিল দেখে আওয়ামী লীগ নিয়েছে। আবার বিএনপিরও এই হিম্মত আছে, তাই বিএনপি তাদেরকে সাথে করে নিয়েছে। কিন্তু ছোট কোনো দল জামাতকে সাথে করে কখনো নেবে না, ঠিক আছে। এবং আপনার হলো কওমি মাদ্রাসার যে হুজুররা আছে, তারা মনে করে জামাতের ইস্টাবলিশমেন্ট তাদের অস্তিত্বের জন্য হুমকি, এবং তারা মনে করে কওমি ইস্টাবলিশমেন্টকে জামাত খেয়ে ফেলবে। তো সাময়িকভাবে এক মঞ্চে উঠলেও ওইটা কিছু রাজনৈতিক দল তারা এক জায়গায় করছে, কিন্তু সব ইসলামিক দল জামাতের সাথে একজোট হবে, এইটা মানে আমি মনে করি না। আজকের প্রোগ্রামের অবজারভেশন থেকে এটা আমার হলো এটা মতামত। আপনি মনে করছেন না কেন? আজকে তো তারা একসাথে হয়েছে না না, এবং ওইটা হবে হবে। না এবং না, এই যে এনসিপিও হয়েছে। শুনেন, ইন্টারেস্টিং হলো এখানে এনসিপি এখানে একটা এনসিপির আমি বলি, এনসিপির এখানে এনসিপির একটা উদ্দেশ্যটা মজার কিভাবে বিষয় আছে, দেখেন? শুনেন এনসিপির যাওয়াটা শুনেন। কিভাবে দেখেন? হুম। হ্যাঁ, আমি আপনাকে বলি, সবাই জামাতের কাছে যায় তার দাম বাড়ানোর জন্য, বুঝছেন, যে হুম। বিএনপির কাছ থেকে যেন দুটো আসন বেশি পাই। এই আমি গেলাম কিন্তু জামাতের সঙ্গে, এটা বিএনপি কে বারবার দেখাবে, বিএনপি কে বারবার শোনাবে, বিএনপির কাছ থেকে দুটো আসন বেশি বেশি পাইতে চাবে, ঠিক আছে। এটাই একটা কৌশল, ঠিক আছে। ওই একটু কম কম দিতে যাচ্ছে, আলোচনা সব দিকেই হচ্ছে, আলোচনার জন্য আমাদেরকেও ডাকছে, ঠিক আছে, সবাই ডাকছে, কথাবার্তা বলছে, ঠিক আছে। ওই এই গেলাম 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 বলতেছে, বইলা আবার মানে কি, হুট করে, তার মানে কি কোন ঠিক একটা আছে। দল চাইলেই হবে মানুষের চাওয়াতে কি এমপি হওয়ার না সুযোগ না, থাকছে? এখানে আমি বলি, মানুষের চাওয়া কি জানেন, মানুষের, এই যে একজন বললেন না, জোট আসলে ক্ষতিকর। হ্যাঁ, যে পাঁচটা দল মিলে এক জায়গায় জোটবদ্ধ হলো, হয়ে তাদের শক্তি বৃদ্ধি করে নির্বাচন করলো, এটা আসলে ক্ষতিকর। যে কোনো জোটই, মানে প্রকৃতপক্ষে দেশের মানুষ যে দলকে চায়, হুম। সেই দলের বিরুদ্ধে ধরেন পাঁচটা অন্য মতের ভিন্ন ভিন্ন মত এক জায়গায় হয়ে একটা দল বানায়, যেই দলকে হুম। সবাই চাইলো, সবচেয়ে বেশি চাইলো, অন্য পাঁচটা দল এক জায়গায় হয়ে সেই দলকেই ক্ষমতার বাইরে রাখার তৎপরতা দেশের জন্য একটা ক্ষতি। আপনি আরেকটা পিয়ার বিষয়ে বলি, পিয়ার সিস্টেমের মাধ্যমে আপনি 1% ভোটের প্রতিনিধিত্ব করবেন, 2% ভোটের প্রতিনিধিত্ব করবেন। এই হিসেবে এই 2% ভোট নিয়ে কোনো একটা লোক যে এলাকায় এমপি হবে, সেই এলাকায় 2% ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে 98% মানুষের ভোটাধিকার আপনি কেড়ে নিচ্ছেন, তাদের জনপ্রতিনিধি করার অধিকার কেড়ে নিচ্ছেন, ঠিক হুম। আছে। আচ্ছা, তা আপনার এই যুক্তিটা কতটুকু আসলে বাস্তব সেটি নিয়ে একটু তেরা বেড়া আর কি, ঠিক জি আছে। জি, এ নিয়ে আমরা কথা বলবো। জনাব জনাব নুরুল ইসলাম, আপনি বলবেন দয়া করে, আনমিউট করবেন। সাগর সাহেব, আমরা 54 বছর যে সিস্টেমে নির্বাচন দেখে আসছি, এই সিস্টেমের যদি পরিবর্তন না হয়, তাইলে গণতন্ত্র, দেশ, জাতির কোনো পরিবর্তন হবে না। সুতরাং আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। আজকে একটা দল 300 জন এমপি, তারা যে নমিনেশন, যে টিকিট দেয়, তার মধ্যে 300 জনের মধ্যে 30টা সৎ লোকও টিকিট পায় না। হুম। 270 জনই অসৎ লোক পয়সার মাধ্যমে এই নির্বাচন তারা নির্বাচিত হয়ে আসে। তো তারা দেশকে কি দেবে? তার জন্য আমাদের সিস্টেমের পরিবর্তন করতে হবে। হুম। যদি প্রত্যেকটা দল তার প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে জনগণের ভিত্তিতে, জনগণের মতামতের ভিত্তিতে যদি তারা একজন প্রার্থী খুঁজে নিতে পারে, তাইলেই যদি নির্বাচন, দেশের কিছু পরিবর্তন হয়। অন্যথা কোনো পরিবর্তন হবে না। আগে যা ছিল এখন তাই হবে, ভবিষ্যতেও তাই হবে। আমি জনাব তারেক রহমান সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই। উনি তো একটা দলের প্রতিনিধিত্ব করতেছেন। আমরা বাকি দুইজন, আমরা কেউ সরাসরি কোনো দলের সাথে সম্পৃক্ত না। মাঝে মধ্যেই আমরা দলের ভালো কথা শুনলে তাকে সমর্থন করি।
আবার তার কিছু খারাপ দেখলে আবার তার বিরোধিতা করি। তো তারেক রহমান সাহেব বোধহয় একটা দলের প্রতিনিধিত্ব করেন। আমি তারেক রহমান সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই, তারেক রহমান সাহেব, আপনি কোন উদ্দেশ্যে একটা দল গঠন করেছেন? আপনার আদর্শ এবং উদ্দেশ্য কি, আপনি একটু বলবেন? হুম, কেন এই আমাদের উদ্দেশ্যে? দল তিনটা, হ্যাঁ, আমাদের দল তিনটা মূলনীতিকে নিয়ে কাজ করে: সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন। আমরা আমাদের নিজস্ব উদ্যোগ, উদ্ভাবনা, নিজস্ব সক্ষমতার মাধ্যমে বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের জায়গায় দেখতে চাই। এটা হলো আমাদের দলীয় মূলনীতি এবং আমাদের 10টা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি এই 3 মূলনীতিকে কার্যকর করে। আর রাজনৈতিক পরিমণ্ডলে আমরা রাজনীতি করেছি যুগপৎ আন্দোলনের সময়। বিএনপি আমাদের বন্ধু সংগঠন, তাদের সাথে আমরা সরকার পতনের আন্দোলন করেছি এবং এখনো রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী দল, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের সাথে আমাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা আমরা ভাগাভাগি করি এবং মাঝে মাঝে বসি। এটা হলো আমাদের রাজনৈতিক পরিচয়। আপনি এটা যেটা আপনি জিজ্ঞাসা করেছেন, আমি সেভাবেই বললাম আপনাকে। এবং এখানে কোনো তো লুকাচুরি নাই। আমরা কখনো আচ্ছা, আওয়ামী লীগের বন্ধু ছিলাম না। আমরা বিএনপির একটা বন্ধু সংগঠন হিসেবে মাঠে কাজ করেছি, একসাথে আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে, 7 জন মারা গেছে এই সরকার পতনের আন্দোলনে, এবং আমরা একসঙ্গে ছিলাম। এখনো এমন কিছু হয়নি যে আমরা তাদের বিরুদ্ধে রাজনীতি করি, এরকম কোনো পরিস্থিতি। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। তো এই যে তারেক রহমান, তিনি কিন্তু একটা খুব ভালো মানুষ ছিলেন। তিনি কিন্তু সবসময় জনগণের পক্ষে কথা বলে। এখন কিন্তু বিএনপি সুরে কথা বলে, যেটা দল শিখিয়ে দেয় সেটা বলার চেষ্টা করে। এখন সে এই যে যে ইসলামিক জুটগুলো হচ্ছে, এগুলো তার চোখে অনেকটা খারাপের জুট হচ্ছে, অর্থাৎ ভালোর দিক না। তার মানে বুঝতে হবে যে সে আসলে এখন আর লাইনে নাই, সে লাইন থেকে বের হয়ে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন যে পিআর পদ্ধতি নির্বাচনটা বাংলাদেশে কেন প্রয়োজন। যারা ছোট ছোট দল, যারা যে ভোটটা আসলে তাদের ভোটটা কোনো কাজে লাগে না, যখন এই পিআর পদ্ধতি সিস্টেমটা হবে, সংখ্যানুপাতিক নির্বাচনটা হবে, তখন কিন্তু তাদের এই ভোটটা কাজে লাগবে। তাহলেই মানুষ ভোট দিয়ে শান্তি পাবে। আর এর জন্যই দরকার বাংলাদেশের পিআর পদ্ধতি। বিএনপি মানবে না, এটা অস্বাভাবিক কিছু না, মানবে না, এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ বিএনপি জানে এটা মানলেই তো তাদের কয়েকটা সিট কমে যাবে, কারণ কয়েকটা সিট হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো কে চাইবে ভাই যে নতুন একটা আইনের মাধ্যমে আমি কয়েকটা আসন হারিয়ে ফেলি? কেউ তো চাইবে না। তো দেশের প্রয়োজনে বিএনপিকে মানাতে হবে বিষয়টি।